এভরিওয়ান, গুড ইভিনিং। আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকের বারটি হচ্ছে সোমবার, আর এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে ঠিক বিকেল 5:30। আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম। প্রত্যেক দিন ঘুম থেকে ওই 5টা থেকে 5:10-15 মধ্যেই কিন্তু উঠে পড়ি, তবে আজকে ঘুম থেকে উঠতে 5:30 বেজে গেছে। প্রথমে ঘুম থেকে উঠে সোনামায়ের দাদানের কাছে দিয়ে এসেছি, মানে বাবা একটু বাইরে বসে আছে, তো ভাবলাম যাই সোনামাকে দিয়ে আসি, আর বিকেলে যা কিছু কাজ বাজ আছে সেগুলো তাড়াতাড়ি করে নিই। তো সোনামাকে দিয়ে এসে প্রথমে আগে বিছানাটা ভালো করে তুলে নিলাম, কারণ বিছানা যদি ওলঢোল থাকে তাহলে তো মনটা একদমই ভালো লাগে না। বিছানাটা গুছিয়ে কিন্তু দেখো আমি চলে এসেছি রুমগুলো ঝাড় দেবার জন্য। সকালে একবার আমার শাশুড়ি মা ঝাড় দিয়ে দেয়, আর বিকেলে আমি দিয়ে দিই। সকালবেলাতে যে কাজগুলো থাকে তার তুলনায় কিন্তু বিকেলে অনেকটাই কম হয়। বিকেলে কিন্তু সেভাবে তাড়াহুড়ো করে কাজগুলো করতে হয় না, ওই আস্তে আস্তে সমস্ত কাজগুলো সময় মতো করে নিই। তোমরা অনেকেই বলেছো দিদি ভাই তুমি সকালবেলাতে যা কিছু কাজ করো সেই সমস্ত কাজ তো তুমি ভিডিওর মাধ্যমে আমাদের সাথে শেয়ার করেছো, তবে বিকেলে তুমি কি করো না করো অবশ্যই একদিন শেয়ার করো। তো আমার সেই সমস্ত বন্ধুদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা। আসলে সকাল দিকে তো সেভাবে কোনো কাজ বাজ থাকে না, আর ভিডিওটা করবই বা কি সেটাই আর কি খুঁজে পাই না। তো ভাবলাম তোমরা যখন রিকোয়েস্ট করেছো আমাকে তো সেই রিকোয়েস্টটা রাখতেই হবে, তাই তোমাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু মোটামুটি ঝাড় দেওয়া হয়ে গেছে, শুধু বাইরেটা ঝাড় দিলেই হয়ে যাবে। দুটো রুম আর নিচে যে ডাইনিংটা আছে আর সিঁড়ি সমস্ত ঝাড় দিয়ে এখন চলে এসেছি বাইরের দিকে। এখানটা একটু ঝাড় দিয়ে তারপরে চলে যাব রুমের মধ্যে। চুলটা ভালো করে ছাড়িয়ে নেব, আর তারপর কি করছি না করছি অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে কিন্তু বুঝতে পারবে। মা না হলে বুঝতেই পারতাম না যে মা হওয়ার মধ্যে ঠিক কতটা শান্তি কতটা আনন্দ লুকিয়ে আছে। তবে এখন কিন্তু প্রত্যেকটা মুহূর্ত আমি নিজের মতো করে এনজয় করছি। প্রেগনেন্সির দিনগুলো মোটামুটিভাবে এনজয় করেছি, তবে সেই সময়টাতে শরীরে এত পরিমাপে কষ্ট পেয়েছি, বা তোমার হয়তো সেই সময়টা ততটা বুঝতে পারিনি বলে খুব একটা এনজয় করতে পারিনি, যেটা আজ আমি এই মুহূর্তে মিস করছি ওই দিনগুলো। তারপর যখন সোনামা হয় তখন একবার করে না খুব বিরক্ত লাগতো, যেহেতু রাত জেগে থাকতাম, রাতের পর রাত জেগে থাকতাম। রাত জেগে থাকাটা ভুল কথা, রাতের পর রাত জেগে থাকতাম, একদমই চোখে ঘুম থাকতো না। তো সেই সময়টাতে প্রথম খুব বিরক্ত লাগতো। তারপর যখন বুঝতে শিখলাম যে না আজকে হয়তো বিরক্ত লাগছে, তবে একটা সময় আমি ওই দিনটাকেই হয়তো মিস করব। এখন যেমন প্রেগনেন্সির দিনগুলোকে মিস করছি। আসলে মানুষের সবটাই তো অভ্যাস হতে একটু সময় লাগে, তাই না? প্রথম যখন আর কি মা হয়, তো প্রথম রাত জাগা, প্রথম বাচ্চাকে কেয়ার করা, এই জিনিসগুলো তার অভ্যাস ছিল না। তবে এখন যখন এগুলো অভ্যাসে সবটাই পরিণত হয়ে গেছে, এখন কিন্তু রাত জাগলেও আর সেভাবে কোনো অসুবিধা হয় না, কিছু মনেই হয় না সারা রাতটা কিভাবে পার হয়ে যায়। তো ওই সময়টাকে না আর আমি হারাতে চাই না। এখন প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত নিজের মতো করে এনজয় করতে চাই, কারণ আজকে এই জায়গায় এসে বুঝতে শিখেছি কালকে যেটা পেরিয়ে গেছে ওই দিনগুলো কিন্তু আমি আর পাবো না। এখন যেমন ওই যে বললাম প্রেগনেন্সি দিনগুলো খুবই মিস করছি, বা যখন সদ্যজাত আমি সোনামাকে নিয়ে আমার বাড়িতে আসি, মানে হসপিটাল থেকে ছাড়া পেয়ে যখন বাড়িতে আসি, তো সেই দিনগুলোকেও কিন্তু আজকে ভীষণভাবে মিস করছি। আর তারপর এই জায়গায় এসে বুঝতে শিখেছি যে না আর এই জিনিসটাকে আমি হারাবো না, নিজের মতো করে সবটাকে এনজয় করতে চাই। এখন সমস্ত কাজবাজ ছেড়ে শুধুমাত্র সোনামার দিকেই ধ্যান দিয়েছি। সোনামা যখন নিজের ওই আদো গলায় বাবা দাদা আই এইসব বলে যখন ডাকে, বা যখন ও নিজের থেকে হামাগুড়ি দিতে শিখছে, বুক ঘোষারে ঘোষারে চলতে শিখছে, তো এই জিনিসগুলো না এত পরিমাপে ভালো লাগছে দেখতে, নিজের চোখের সামনে বলে বোঝাতে পারবো না। তো একটা জিনিসই বুঝতে পারছি, এই মা হওয়ার মধ্যে হয়তো কষ্ট অনেকটা লুকিয়ে আছে, অনেকটা, তবে অনেকটা কষ্টের মধ্যে যে আনন্দ আর শান্তি আছে সেটাকে আমরা উপভোগ করতে চাই। তোমাদেরকে আমি একটাই কথা বলবো, আমি জানি মা হওয়ার মধ্যে কিন্তু অনেক কষ্ট আছে, ধৈর্য আছে, সহ্যর প্রয়োজন আছে, সবটাই দরকার।
তবে সমস্ত কিছু ছেড়ে সবাইকে একটাই কথা বলবো, নিজের সন্তানের সাথে সময় কাটাও, প্রত্যেকটা মুহূর্ত তার সাথে এনজয় করতে থাকো। তার একটাই কারণ আজকে ওদেরকে যদি আমরা এই সময়টা না দিই, ওরা যখন একটু বড় হবে, মানে যখন ওদের স্কুল লাইফটা শুরু হবে, তখন কিন্তু আর এই সময়গুলো ওরা আমাদেরকে দিতে পারবে না। তাই এখন যখন আমাদের হাতে সময়টা আছে, প্রত্যেকটা মুহূর্ত তাদের সাথে মজা করে কাটিয়ে দাও। পারলে প্রত্যেকটা জিনিস ক্যামেরা বন্দি করে রাখো, যাতে তারা যখন বড় হবে যাতে প্রত্যেকটা মুহূর্ত তারাও দেখে খুশি হতে পারে। আমি যেমন সোনামা যখন আমার গর্ভে ছিল সেই সময় থেকে শুরু করে আজ অবধি প্রত্যেকটা ওর সুন্দর সুন্দর মুহূর্ত আমি কিন্তু ক্যাপচার করে রেখেছি। ফোনের যত স্টোরেজ ফুল হয়ে যাক, আমি কিন্তু সেই মুহূর্তগুলো ডিলিট করতে একবারের জন্যও ভাবি না, কারণ সেই সমস্ত তোলা আছে। আমার সোনামা যখন বড় হবে তখন আর কি সে দেখবে। যাই হোক, তোমাদের সাথে অনেকখানি নিজের ইচ্ছে মতো গল্প করে ফেললাম। আসলে তোমাদের সাথে এইসব কথাগুলো শেয়ার করতে না আজকে বড্ড ইচ্ছে করছিল। তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু অনেকখানি কাজ এগিয়ে এসেছে। তো প্রথমে দেখলে আমি একটা শাড়ি বেশ ভালোভাবে গুছিয়ে পাট করে রেখে দিলাম, কারণ আজকে তোমাদের দাদা ভাই সমস্ত বন্ধুরা মিলে আর তাদের ওয়াইফরা মিলে হোলিতে একটা পার্টি রাখা হয়েছে, হোলি উপলক্ষে আর কি। তো সেখানে যাব বলে একটা শাড়ি বের করেছিলাম। তো তারপরে ভাবলাম যে গরমের মধ্যে শাড়ি পরে যাব না, তারপরে সোনামাকে নিয়ে প্রথম বাইরে যাচ্ছি, তো ভেবেছিলাম শাড়ি পরে যাব না। তো প্রথমে শাড়িটা বের করে রেখেছিলাম, ভেবেছিলাম পরবো। তো যাই হোক, আমি কিন্তু ওই শাড়িটাই পরে গিয়েছিলাম, কারণ তোমাদের দাদাভাই এসে বললো ওই শাড়িটা পরো, ওই শাড়িটা দেখতে বেশ ভালো লাগছে। তো গুছিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে রাত্রেবেলা এসে বলছে, মানে ওই 7টা 8টার সময় এসে বলছে ওই শাড়িটা পরো। যাই হোক, ওই শাড়িটা আবার বের করেছিল, মানে আমার কাজটা একটু বাড়িয়ে দিল। যাই হোক, যখন ও বলেছে ওই শাড়িটা পরতে, তাই কি আর মানা করা যায়, তোমরাই বলো। তো দেখো, আজকে ছাদে গিয়েছিলাম অনেক দিন পর জল দিতে গাছে, কারণ প্রত্যেক দিন গাছে জল আমার শ্বশুরমশাই দিয়ে দেয়। তবে আজকে ভাবলাম আমি চাই দিয়ে আসি, যেহেতু ঘুম থেকে মোটামুটি ওই পড়লামই তো 5:15-20 কি 5:30 দিকে উঠে পড়েছিলাম। শুধুমাত্র নিচের রুমগুলো ঝাড় দিয়ে দিয়েছিলাম, আর সেভাবে কোনো কাজ ছিল না, তাই আর কি ছাদে গিয়ে গাছে জল দিয়ে দিয়েছি। আর তারপরে ব্যালকনির মধ্যে তোমাদের দাদা ভাইয়ের আর আমার শ্বশুরমশাইয়ের কিছু জামা প্যান্ট মেলা ছিল, যেগুলো তুলে নিয়ে চলে এসেছি। আর একটু একটু ভেজা ছিল, যার জন্য এই যে আমাদের ওপরে যে ডাইনিংটা আছে সেখানে মেলে রেখে দিলাম। তোমাদেরকে তো একটা কথাই বলা হয়নি, সেটা হচ্ছে আমার সোনামা কিন্তু এখন প্রত্যেক দিন বিকেলে ওর ছোটদি ভাইয়ের সাথে বাইরে ঘুরতে যায়। সোনামার যেই ঘুমটা ভেঙে যায় অমনি আমি সোনামাকে রেডি করে দিই, তারপর একটু বাইরে যাই। যেহেতু সবসময় তো বাড়ির মধ্যেই থাকে, ওরও তো বিরক্ত লাগে, তাই ওর ছোটদি ভাই ওকে প্রত্যেক দিন ঘুরতে নিয়ে যায়। তোমরা ভাবতেই পারো যে এই ছোটদি ভাইটাকে, ছোটদি ভাই হচ্ছে আমার পিসি শাশুড়ি, মানে সোনামায়ের হচ্ছে পিসি ঠাম্মি। ওর পিসি ঠাম্মি তো প্রত্যেকদিন বাইরে একটু বসে, তো সোনামাকে আর কি নিয়ে যায়। এখন দেখো ঘড়িতে বাজে তোমার ওই 7টা কি 7:30 বাজবে। তো আমি আর আমার শাশুড়ি মা দুজনে মিলে রুটিটা করে নিচ্ছি। যেহেতু আজকে প্রচণ্ড পরিমাপে দেখছি মেঘ করে এসেছে, হয়তো যখন তখন বৃষ্টি নামাতে পারে, কারেন্ট চলে গেলে অসুবিধা হবে, তাই ভাবলাম তাড়াতাড়ি রুটিটা করে নিই। আর তাছাড়া কি বলতো, সোনামা যখন একটু শান্তশিষ্ট থাকে, নিজের মতো খেলা করে, বা ওকে যদি কেউ কোলে নিয়ে থাকে, তখনই আমরা কাজবাজগুলো করে নিই। যখনই একটু সুযোগ দেখি সোনামা চুপ করেছে, তখনই আর কি নিজেদের কাজবাজগুলো করে নিই। তো আমি যেহেতু রুটি খুব একটা ভালো বেলতে পারি না, তো আমার শাশুড়িমা রুটিটা বেলে দেয় আর আমি রুটিগুলো সেঁকে নিই। তো আমিও কিন্তু 1-2 দিন রুটি বেলি, কারণ না বেললে তো আমিও শিখতে পারবো না, বা হয়তো কোনো দিনই আমার রুটি গোল হবে না। তো আমিও 1-2 দিন বেলি, তবে খুব কম, সেটা শাশুড়িমাই বেশি বেলে দেয়। আর রুটিগুলো শেখার সময় যদি না ফুলে, আমার তো একদমই মনটা ভালো লাগে না। রুটি শেখার সময় যদি সেটা গোল গোল ফুলে, দেখতে কী যে ভারী ভালো লাগে, সেটা বলে বোঝানোর মতো নয়। সোনামায়ের এই 7 মাসে কিন্তু আজকে প্রথম ও বাইকে বসবে আর বাইরে কোথাও ঘুরতে যাবে। এতদিন তো বাড়ির মধ্যেই ছিল, আর যতটুকু যেত ওই ভ্যাকসিন নিতে যেত বা হয়তো ডাক্তার দেখাতে যেত, এছাড়া তো সোনামাকে খুব একটা বাইরে বের করা হয় না। আর এখন প্রত্যেক দিন বিকেলে বার হয়, তো বাড়ির মধ্যে মানে বাড়ির বাইরেই থাকে, খুব একটা দূরে যায় না। তবে আজকে প্রথম আমার ছোট্ট পরীটা বাইকে বসবে। তো ওই মুহূর্তটা আমি ক্যামেরা বন্দি করতে পারিনি, কারণ তোমরা বুঝতেই পারছো প্রথম সোনামাকে নিয়ে বাইকে বসেছে, তারপর আমি শাড়ি পরে, তাই আর কি সেই মুহূর্তটা ক্যামেরা বন্দি করতে পারিনি। তবে এখন ভাবছি যদি সেই মুহূর্তটা ক্যামেরা বন্দি করতে পারতাম, হয়তো খুব খুশি হতাম, কারণ সোনামার বাবাকে এমনভাবে জড়িয়ে জাপটে ধরেছিল, তোমরা দেখলেও হয়তো হাসাহাসি করতে।
তো যাই হোক, এইদিকে দেখো রুটি করে কিন্তু দেখি আমার শ্বশুরমশাই আমার জন্য ফুচকা নিয়ে এসেছে। তাই আর কি বেশি দেরি না করে বসে পড়েছি ফুচকা খেতে। আর আজ প্রায় 3 থেকে 4 মাস হয়ে গেল ফুচকা খাইনি, তাই আর কি খাওয়ার ইচ্ছাটা আরও বেশি ছিল। আর আজকে যেহেতু বাইরে যাব, তাই ভাবলাম সোনামাকে তাড়াতাড়ি খাবারটা খাইয়ে দিই, কারণ বাইরে তো কিছু খেতে পারবে না। তাই সোনামাকে বাড়ির থেকে খাবার খাইয়ে নিয়ে যাচ্ছি। আর ওখানে যে গেছিলাম, মাঝে ওকে 2বার ব্রেস্ট ফিডিং করিয়েছিলাম। তো সোনামাকে কিন্তু প্রত্যেক দিন রাতে ব্রেস্ট মিল্কের সাথে আমি রুটির একটা ছাল দিতাম। তবে আজ থেকে সোনামাকে কিন্তু আমি গরুর দুধ দিচ্ছি। কেন দিচ্ছি না দিচ্ছি সেটা তোমাদের সাথে আমি কালকের ভিডিওতে শেয়ার করব। আমি কিন্তু ডাক্তারবাবুর কাছে পারমিশন নিয়ে দিচ্ছি। তো কেন দিচ্ছি না দিচ্ছি অবশ্যই কালকের ভিডিওটা দেখো, যে হঠাৎ করে ব্রেস্ট মিল্ক দিতে দিতে কী এমন অসুবিধা হলো যার জন্য আর কি আমার গরুর দুধ দিতে বাধ্য হচ্ছি, সেটা কালকের ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। তো এই যে দেখো মিক্সির মধ্যে ভালো করে রুটির ছালটাকে পেস্ট করে নেব। তো প্রথমে যখন করলাম দেখলাম গুঁড়ি গুঁড়ি আর কি ছিল কিছুটা, তো ভাবলাম আরেকবার পেস্ট করে দিই, তাহলে হয়তো পুরোপুরিভাবে হয়ে যাবে। তো আবার দেখো দ্বিতীয়বার জন্য পেস্ট করতে বসিয়ে দিয়েছি। আর এই রুটির ছালটা খেয়ে না সোনামায়ের দেখি বেশ ভালোভাবে পেট ভরে। তো আর রাতে ঘুমটাও কিন্তু বেশ ভালো হয়। তাই প্রত্যেক দিন রাতে রুটির ছাল আর তোমার দুধ দিচ্ছি, মানে আজ থেকে তো গরুর দুধ দিচ্ছি, এতদিন তো ওকে ব্রেস্ট মিল্কের সাথেই দিচ্ছিলাম। এই যে দেখো বেশ ভালোভাবে কিন্তু পেস্ট হয়ে গেছে। আর এর মধ্যে আমি আরও 2 হাতা দুধ দিয়ে দেবো। ঠান্ডা দুধটা তো আর দেওয়া যাবে না, তাই ভাবলাম একটু গরম করে নিই। তো ভালো করে দেখো দুধের মধ্যে যে সরটা থাকে সেটা সরিয়ে নিয়েছিলাম, কারণ ওই সরটা বাচ্চাদেরকে দিতে নেই। আর তারপরে 2 হাতা দুধ নিয়ে ভালো করে সেটাকে ব্লেন্ড করে নেব। তারপরে এটাকে সোনামাকে খাওয়ানো হবে। তো আমাকে অনেকেই জিজ্ঞেস করছো সোনামায়ের খাবারের মধ্যে কি নুন বা মিষ্টি দেওয়া হয়? না, সোনামায়ের খাবারের মধ্যে এখনও পর্যন্ত নুন বা মিষ্টি কোনোটাই দেওয়া হয় না। তো এই যে দেখো খাবারটা রেডি করে দিলাম। আর এখন ঘড়িতে প্রায় ওই 7:45-র মতো বাজে। তো সোনামাকে 8টার মধ্যে খাওয়ানো হবে, যেহেতু বললামই তো বাইরে যাব আমরা 8:30-র মধ্যে। তাই আর কি আজকে সোনামাকে 8টাতেই খাইয়ে দিয়েছি। তবে সোনামাকে কিন্তু প্রত্যেক দিন ওই 9টা 10-15 পর খাওয়ানো হয়, মানে 9টা 15 থেকে শুরু করি খাওয়ানো। ওর কিন্তু খাওয়াটা তাড়াতাড়ির মধ্যেই হয়ে যায়, রাতের খাবার খাওয়াতে ওকে খুব একটা দেরি হয় না। প্রথমে একটু কান্নাকাটি করছিল, তারপরে দেখো সোনামায়ের ঠাম্মি সোনামায়ের যে একটা টেডি নিয়ে চলে এসেছে। আর ওই টেডিটা দেখতে দেখতে কিন্তু ওর খাওয়াটা শেষ হয়ে গেছে। আর এই টেডিটা কিন্তু সোনামায়ের সেজ পিসুমণি সোনামাকে দিয়েছে। আর ওই টেডিটা দেখলে ও যে কী খুশি হয় কি আর বলবো। তারপরে ওই প্লাস্টিকটা থাকে, তো ওই প্লাস্টিকের আওয়াজটা ওর শুনতে বেশ ভালো লাগে। এইদিকে দেখো রেডি শেডি হয়ে কিন্তু আমরা চলে গিয়েছিলাম। আর এখন ঘড়িতে ওই 8:30 15টার মতো বাজে। আমরা 8:30টার মধ্যে কিন্তু ওখানে পৌঁছে গেছিলাম। তো এই যে দেখো এখানে সবাই বসে আছে, আর ওদিকে স্টেজে কিন্তু নাচ চলছে, মানে তোমাদের দাদাভাইয়ের যে বন্ধুরা আছে তারাই আর কি নাচ করছিল। আর এখানে আমরা সবাই মিলে বসে আর কি গল্প করছিলাম, ভীষণ ভালো লেগেছিল। আর দিনটি কিন্তু খুব এনজয় করেছি। আর আগের বছর এই দিনে কিন্তু আমি বাবার বাড়িতে গিয়েছিলাম, তাই এই দিনটা খুবই মিস করেছি। আর তোমাদের সাথে কিন্তু গানগুলো শেয়ার করতে পারলাম না, কারণ ভিডিওটাতে কপিরাইট চলে আসবে বলে। আর এই যে দেখো আমার সোনামা, ও যে কী পরিমাপে খুশি কি আর বলবো। সেই 8:30 ওইরকম টাইম আমরা গেছিলাম, তারপর থেকে কিন্তু ও আমার কাছে ছিলই না। ও সবারই কোলে কোলে ঘুরে বেড়াচ্ছিল, মানে তোমাদের দাদা ভাইয়ের বন্ধুরা বা তাদের ওয়াইফদের কোলে কোলে কিন্তু ও ঘুরে বেড়াচ্ছিল, মাকে একদমই খোঁজেনি। তারপরে একবার কান্নাকাটি করছিল, তখন কিন্তু সোনামাকে ব্রেস্ট ফিডিং করিয়ে দিয়েছিলাম। তো যাই হোক ভিডিওটা এত দূর রাখলাম, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতন টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ভিডিওতে।